দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু আগে আমার সুযোগ হয়েছিল। আমার চাকরি গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, অনার্স আছে মাস্টার্স। এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে? সবাই আর্টস পড়ে, বিএ আর্টস বেশিরভাগ, এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? তার প্রয়োজনটা কি? সমাজে তার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে। এর মধ্যে কি হয়? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটা বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য। সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপর চাকরি খুঁজে পায় না। এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা একটা বড় সমস্যা। এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁও জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁও ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের গাইবান্ধা। কোন ব্যবস্থা, কি লাভ, এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো একটা উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে, এটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে। এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বিভিন্ন খাতে যাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। মাহবুবুল্লাহ ভাই আমার এখানে পাশে বসে আছেন, উনি আমার আদর্শ। আমরা যখন প্রথম ঢাকা কলেজেই পড়ি, তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, ওনাকে সরাসরি পেয়েছি, তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক, আমরা ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হয়েছি। একদিকে মেধাবী, স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই, অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মাহবুবুল্লাহ ভাই। তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, অনেকেরই সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। উনি আমাদের পরীক্ষার আগের রাতে আমাদেরকে ইকোনমিক্সও পড়িয়েছেন, পরীক্ষার আগের রাতে উনি ইকোনমিক্সও পড়িয়েছেন আমাদেরকে। তো সেই মাহবুবুল্লাহ ভাই আজকে রিটায়ার্ড লাইফ লিড করছেন, এবং ওনার যে দেওয়ার কথা, যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে, আমরা যেটা আশা করেছিলাম যে আরো 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 বেশি কিছু, কিন্তু তার জন্য সমাজ সেই সুযোগটা সৃষ্টি করেনি, এখনো করছে না। এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না। আমরা যারা রাজনীতি করি আমরাও দেই না, কেউই দেয় না। এরকম অসংখ্য আছে, বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল, তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসতো। সেই মাহবুবুল্লাহ 71 সালে যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা যদি শুধু বলছি শিক্ষাবিদ, উনি শুধু শিক্ষাবিদ নন, তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেনি, যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা। এটাই বাস্তবতা। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে, এখন কথা হচ্ছে,
একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলেন, ভুল বুঝতে তো? তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব। এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সে বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সমস্ত জন্য মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। কিন্তু দেখা কি গেল, কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সোভিয়েত ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল, এবং তার যে স্বপ্ন, অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন। রাত্রি 2টা-3টা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন। একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি। কথা বলেছেন, শুনেছেন, তারপর তিনি কাজ শুরু করেছেন। এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে, তা না হলে আমরা ভুল করতে থাকবো। আজকে এই জিয়া স্মৃতি পাঠাগার, তাই না, একেবারেই একটা ঢাকা মহানগরের যে অফিস, মৌলানা ভাসানীর যে অফিস, তার পাশে তার কোন একটা ছোট্ট একটা র্যাকে বোধহয় 20টা বই ছিল, মনে হয় আমার 20টা বই। তা আমরা গিয়ে একদিন দেখে দেখলাম যে এখানে কেন এইভাবে, আমাদের তো আপনার একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার। শেষে আমরা আমাদের অফিসের, এখন যে নয়াপল্টন অফিসে অফিসের 6 তলায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম, তৈরি করলাম। এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায়, বসা যায়, বই পড়া যায়, সেই অবস্থা হচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে, যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই। আমাদের ডিপটি আছে, সালাম ভাই আছেন, অন্যান্যরা যারা এর সঙ্গে জড়িত, তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে। প্রত্যেকটা জেলায়, এমন কয়েকটা উপজেলাতেও জিয়া স্মৃতি পাঠাগার তৈরি হয়েছে, এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে। এখানে কেউ আমরা ফান্ড দেইনি, তারা নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে। এমনকি তারা এই যে পাঠচক্র বা আপনার যে আড্ডা, এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে। এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে। বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে, ওটা আরেকটা সমস্যা। কিন্তু রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় জানো? আতেল। তো এই পরিবেশে
স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি আগে বলেছি যে আমাদের রীতা আপা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরকম লাইব্রেরি কিন্তু অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে, আপনারা সেটা দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আমি একটা কথাই শুধু আপনাকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে করছে। এখন ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোনো লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করবো, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তার আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে, বলতে আমি বাধ্য হলাম। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমানের কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন। ওটাই তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতন্ত্র ভ্রান্ত বললাম তো, সেই জন্য ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে নিয়ে এসেছিলেন। আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে কি? আমরা তো কোনো সমাজতন্ত্র বিশ্বাসই করতো না, করতো না। এটা ছিল প্রতারণা। আপনার, আমার এখনো মনে আছে, এটা বোধহয় সম্ভবত আপনার 69-এই আপনার এই শহীদ মিনারে আপনার সব অল পার্টি মিটিং হচ্ছে, ওখানে আপনার 21শে ফেব্রুয়ারির পরের দিন বা 21 ফেব্রুয়ারিতে। তো ওইখানে আমাদের ওই যে তখন আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের নাম মানিক ভাই, না আপনার যে দোয়া ভাই, শামসুদ দোয়া ভাই, হ্যাঁ সেক্রেটারি। তো উনি বক্তৃতা করতে গিয়ে আফ্রো এশিয়া, লাতিন আমেরিকার করে এই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন। আর যায় কোথায়, এত বড় বড় ছুরি টুরি সব বেরোয় আসলো, মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং সেটা ছাত্রলীগের নেতারা, রিমেম্বার? তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্রের অবস্থা? তাই হয়েছে। আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা, যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি
যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে।